এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করল ইয়েমেন, ঠেকাতে ব্যর্থ আয়রন ডোম এবং আরও ডিফেন্স সিস্টেম। চামরান 1 স্যাটেলাইট উৎক্ষেপণ, নিষেধাজ্ঞা আরোপকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট জবাব, বলেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দিল আদালত। গণ অভ্যুত্থানে বিএনপির 422 জন নেতাকর্মী নিহত। এবং পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাজানো নাটক বলছে ক্ষমতাসীন বিজেপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইয়েমেনের সামরিক বাহিনী একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে একটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েলের দখলদার বাহিনী আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে কয়েক দফা চেষ্টা চালালেও ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় ইসরায়েলি শত্রুর সামরিক লক্ষ্যবস্তুতে একটি গুণগত অভিযান চালিয়েছে। জেনারেল সারি আরও বলেন, ইয়েমেনি বাহিনী নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। জেনারেল সারি বলেন, ইয়েমেন থেকে 2040 কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র মাত্র 11.5 মিনিটে পৌঁছে যায়। এতে ইহুদিবাদীদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভীতি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দে ব্যাপক হুড়োহুড়ি করে অন্তত 20 লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। ইসরায়েলের ইতিহাসে এটি প্রথম এ ধরনের ঘটনা। জেনারেল সারি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী যে অভিযান পরিচালনা করছে তার 5ম ধাপের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি জানান, আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, পশ্চিমা যেসব দেশ তেহরানের বিরুদ্ধে অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের জন্য সফলভাবে মহাকাশে চামরান 1 স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে একটি সুস্পষ্ট জবাব। গতকাল সকালে ইরান সফলতার সাথে চামরান 1 গবেষণা স্যাটেলাইট কক্ষপথে পাঠায়। আমেরিকা এবং অন্য কয়েকটি পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও তেহরান এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। চামরান 1 স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে দেশে তৈরি করা হয়েছে। গতকাল এই স্যাটেলাইট উৎক্ষেপণের পর তা পৃথিবী থেকে 550 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা হয়। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কায়েম 100 স্পেস লঞ্চ ভেহিকল স্যাটেলাইটটিকে বহন করে নিয়ে যায়। কক্ষপথে স্থাপন করার কয়েক ঘণ্টা পর এই স্যাটেলাইট প্রথম সিগন্যাল পাঠায়। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরানের বিজ্ঞানী ও গবেষকদের অভিনন্দন জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি যে ব্যর্থ নিষেধাজ্ঞার নীতি অনুসরণ করছে তা পরিবর্তন করলেই ভালো হবে। গতকাল আরাকচি বলেন, এটা আশ্চর্যজনক যে পশ্চিমা দেশগুলো এখনো জানে না নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হাতিয়ারে পরিণত হয়েছে এবং তারা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের উপর তাদের নিজস্ব এজেন্ডা চাপিয়ে দিতে পারে না। নিষেধাজ্ঞাগুলো চাপ ও সংঘর্ষের একটি হাতিয়ার, সহযোগিতার হাতিয়ার নয় এবং এটি ব্যর্থ হয়েছে।
ইরান তার পথ চলা অব্যাহত রাখবে এমন সংকল্প পুনর্ব্যক্ত করে আরাকচি বলেন, তেহরান বিতর্কিত বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছানোর জন্য গঠনমূলক আলোচনা ত্যাগ করেনি। তবে আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, হুমকি ও চাপ বাদ দিয়ে। আরাকচি বিস্ময় প্রকাশ করে বলেন, পশ্চিমারা এখনও অন্যদের উপর নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থ নীতি সম্পর্কে আশাবাদী এবং এ ধরনের পরাজিত অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র রাশিয়ায় স্থানান্তরের বিষয়ে স্কাই নিউজ টিভি চ্যানেল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে লন্ডনস্থ ইরান দূতাবাস। ইরানি দূতাবাস বলেছে, স্কাই নিউজের এ ধরনের পদক্ষেপ পেশাদারী সাংবাদিকতার পরিচয় বহন করে না, তারা নিছক গল্প বানিয়েছে। স্কাই নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতে মনে হচ্ছে রাশিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করছে। লন্ডনে ইরানের দূতাবাস এক বিবৃতিতে এমন ভিত্তিহীন খবর প্রত্যাখ্যান করে বলেছে, ছবিতে ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব নেই, ক্ষেপণাস্ত্র ওঠানো বা নামানোর কোনো প্রমাণ নেই, এমনকি ক্ষেপণাস্ত্রের গন্তব্যের কথা নেই। তারা বন্দরে থাকা একটি জাহাজের ছবি দেখিয়ে দাবি করছে যে ইরান রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। ইরান এর আগেও ইউক্রেন যুদ্ধে সামরিক সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছে এবং এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে। রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ইরানের সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে এক বার্তায় বলেছেন, ইরান রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শ্যামলীর রিং রোড এলাকায় পোশাক শ্রমিক রুবেল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে র্যাবের একটি দল ফরহাদ হোসেনকে আটক করে আদাবর থানায় হস্তান্তর করে। গত 22 আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 147 জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নির্দেশনা অনুযায়ী আসামিদের কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 5 আগস্ট আদাবর এলাকার রিং রোডে রুবেল সহ আন্দোলনরত শত শত শিক্ষার্থীর উপর হামলায় অংশ নেয়। এতে বলা হয়, ওই দিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন রুবেল এবং 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আগস্টের গণহত্যায় তার দলের 422 জন নিহত হয়েছেন। নিহত প্রত্যেকের নাম, পরিচয় ও ঠিকানা তারা সংগ্রহ করেছেন। এই তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আজ বেলা 11:30টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টের গণহত্যায় সারা দেশে 875 জন শহীদ হয়েছেন। এর মধ্যে কমপক্ষে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এদিকে আবগারি মামলায় জামিনে মুক্তি পাওয়ার 2 দিন পর ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সকালে এই ঘোষণা দেন কেজরিওয়াল। 2 দিনের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। কেজরিওয়ালের জায়গায় কে মুখ্যমন্ত্রী হবেন দল তা ঠিক করবে। 6 মাস জেলবন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়ে দলীয় কর্মীদের এক বৈঠকে ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন, তিনি চান দিল্লি বিধানসভার নির্বাচন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের সঙ্গে এই নভেম্বর মাসেই করা হোক। দিল্লি বিধানসভার নির্বাচন হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। কেজরিওয়াল ও আম আদমি পার্টির বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, আবগারি নীতির মাধ্যমে তারা 100 কোটি রুপি ঘুষ নিয়েছেন। এদিকে কেজরিওয়ালের পদত্যাগের ঘটনাকে বিজেপি নাটক বলে মন্তব্য করেছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেত বা শাবাক বিশেষ স্কোয়াড গঠন করেছে। দখলদার ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে। ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন চ্যানেল হামাসের বিরুদ্ধে শিনবেথের এই ঘৃণ্য পরিকল্পনার কথা প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই শিনবেথ সিনোয়ারের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি স্কোয়াড নামায় এবং দলটি তাকে লক্ষ্যবস্তু করার জন্য 24 ঘণ্টা সক্রিয় রয়েছে। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিনোয়ারকে অনুসরণ করার জন্য ইসরায়েল গুপ্তচর বৃত্তির পেছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে। সিনোয়ারকে অপারেশন আল আকসা স্টর্মের মূল পরিকল্পনাকারী হিসেবে দেখে থাকে দখলদার ইসরায়েল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি সম্ভাব্য যুদ্ধের প্রতিক্রিয়া দখলদারদের জন্য বড় ক্ষতি ডেকে আনবে। গতকাল রাজধানী বৈরুতে এক ভাষণে শেখ নাইম কাসেম এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমরা মনে করি যে এটি শুভ হবে না। তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে আমরা তার মুখোমুখি হব। শেখ নাইম কাসেম বলেন, হিজবুল্লাহর প্রতিশোধের কারণে ইসরায়েলের ভেতরেও লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হবে, তারা নিরাপদ থাকবে না। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর লেবাননের বিরুদ্ধে দখলদার সেনারা প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে। হিজবুল্লাহ বলেছে, গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা থামবে না। সংগঠনটির প্রতিশোধমূলক হামলায় এ পর্যন্ত অন্তত 50 জন ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি তাঁবু ছাউনিতে ইহুদিবাদী ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের নিন্দা করে বলেছেন, দখলদার ইহুদিবাদীরা মার্কিন নির্মিত প্রাণঘাতী যুদ্ধাস্ত্র দিয়ে উদ্বাস্তু ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে চলেছে। গতকাল বিকেলে ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত একটি টেলিভিশন বক্তৃতায় আব্দুল মালিক আল হুতি এ কথা বলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি একটি বার্তায় ইমাম হোসাইন আলাইহিসসালামের শাহাদাতের চেহলাম বার্ষিকী পালনের পদযাত্রায় শরিকদের প্রতি শোক পালন ও সেবা প্রদান কেন্দ্রের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ সম্পর্কে ইসলামী বিপ্লবী নেতা যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেই একটি বার্তায় ইমাম হুসাইনের শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন পালনের পদযাত্রায় শরিকদের প্রতি শোক পালন ও সেবা প্রদান কেন্দ্রের তথা মিউকিবদের মালিকদের এবং ইরাকের মহান জাতি কর্তৃক প্রদত্ত আতিথেয়তা ও নানা সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ইসলামী বিপ্লবের নেতা এই উপলক্ষে যে বার্তা দিয়েছেন তা এখানে তুলে ধরছি। তিনি বলেছেন, প্রথমেই আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার নিজের পক্ষ থেকে ও মহান ইরানি জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জিয়ারতকারীদের সেবা কেন্দ্রগুলো তথা মওকিবগুলোর মালিকদের, যারা ইমাম হোসেনের শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন পালনের পদযাত্রায় শরিক জিয়ারতকারীদের প্রতি সর্বোচ্চ মাত্রায় মহানুভবতা, দয়া ও সৌহার্দ্য দেখিয়েছেন। আমি সমগ্র মহান ইরাকি জাতির প্রতি এবং ইরাক সরকারের কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি, যারা নিরাপত্তা নিশ্চিত করেছেন,
পরিবেশ গড়েছেন ও পটভূমি গড়ে তুলেছেন। বিশেষ করে ইরাকের মহান আলেম ও বরেণ্য মার্জাবর্গকেও অর্থাৎ ব্যাপক অনুসারীর অধিকারী ইসলামী আইনবিদ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা জিয়ারতের পরিবেশ জনগণের মধ্যে ও এই দুই জাতির মধ্যে ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলেছেন। সত্যিকার অর্থেই কৃতজ্ঞতা প্রকাশ জরুরি। আপনারা ইরাকি ভাইরা ইমাম হোসেনের পবিত্র মাজারের উদ্দেশ্যে যাত্রাপথে জিয়ারতকারীদের জন্য গড়ে তোলা সেবা যত্নের নানা স্টল বা মওকিব থেকে তাদের প্রতি যেসব আচরণ করেছেন তা ইতিহাসে নজিরবিহীন। এছাড়াও আপনারা নিরাপত্তা রক্ষার জন্য ও কোটি কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা করেছেন সেসবও বর্তমান অনিরাপদ বিশ্বে অনেক বড় কাজ এবং নজিরবিহীন। আপনারা ইসলামী মহানুভবতা ও আরব মহানুভবতা দেখিয়েছেন আচরণ ও নানা কাজের মাধ্যমে, আর আপনারা এই সবই করেছেন শহীদদের নেতার প্রতি ভালোবাসার কারণে। হুসাইন ইবনে আলীর প্রতি এই ভালোবাসা খুবই ব্যতিক্রমধর্মী। এই ভালোবাসার মতো ভালোবাসা অন্য কোথাও ও কোনো সময়ে দেখা যায়নি। আমি আশা করছি মহান আল্লাহ এই ভালোবাসা বা ইশককে আপনাদের ও আমাদের অন্তরে দিনকে দিন বাড়িয়ে দেবেন। আজ ভালোবাসার এই আকর্ষণের পরিধি এমন বিস্তার লাভ করেছে যে গাজার মহা উদ্দীপনাময় ভূখণ্ড ও অনেক অমুসলিম সমাজও এর মধ্যে সামিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি ইমাম হুসেন আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর মনোনীত একজন নিষ্পাপ ইমাম তথা মুসলিম জাতির অন্যতম ঐশী নেতা। মহানবীর ওফাতের 50 বছর পর তিনি নানা দুরাচার ও পাপাচারে অভ্যস্ত উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার ক্ষমতায় আরোহণের প্রতিবাদ করতে গিয়ে এবং কোরআনে বর্ণিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে গিয়ে ওই কুলাঙ্গারের নির্দেশে শহীদ হন তার 72 জন সঙ্গী সহ। তারা ইয়াজিদের আনুগত্য করতে অস্বীকার করায় যুদ্ধ চাপিয়ে দেয়া হলে এবং পানি অবরোধ সহ সর্বাত্মক অবরোধের মধ্যেও মহাবীরত্বের সঙ্গে প্রায় 30,000 সেনার বিরুদ্ধে লড়াই করে শহীদ হন। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।